সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিজের বিশেষ বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ইরানের রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লার বাইরে হাজারো মানুষ সারিতে দাঁড়িয়েছেন। দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শোক ও শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছেন ইরানিরা। আজ সকাল ৬টার দিকে এমন দৃশ্য দেখা গেছে। গতকাল শুক্রবার তেহরানে আনুষ্ঠানিকভাবে আয়াতুল্লাহ আলী খামেনির শোক ও দাফন অনুষ্ঠান শুরু হয়েছে। টানা ৭ দিন ধরে ইরান ও ইরাকের বিভিন্ন শহরে ধর্মীয় আচার অনুষ্ঠান ও শোকযাত্রা অনুষ্ঠিত হবে। গতকাল তেহরানে বিদেশি নেতাদের বেশিরভাগই খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন। আজও আগামীকাল রোববার তেহরানের সাধারণ মানুষের জন্য রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ সময় সর্বস্তরের মানুষ আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পরিবারের প্রয়াত কয়েকজন সদস্যদের প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন। ইরানের কর্তৃপক্ষ বলেছে ৩.৫ দশক ধরে ইরানের শাসন ক্ষমতায় থাকা আয়াতুল্লাহ খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে আগামী ৩ দিনে শুধু তেহরানেই ১.৫ থেকে ২ কোটি মানুষের সমাগম হতে পারে বলে তারা আশা করছে। গতকাল সন্ধ্যা থেকেই বহু মানুষ ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লার বাইরে অপেক্ষা করছিলেন। আজ সকাল নাগাদ সেটা জনসমুদ্রে রূপ নেয়। ৬টা থেকে জনসাধারণের জন্য অনুষ্ঠান স্থলের মূল ফটক খুলে দেওয়া হয়েছে। বিপুল জনসমাগমের এই আয়োজন ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ইরান সরকার। বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। আকাশপথ বন্ধ রাখার কথা বলা হয়েছে। বলা হচ্ছে ১৯৮৯ সালে আয়াতুল্লাহ আলী খামেনির পূর্বসূরি ও ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজার পর ইরানে এটাই সবচেয়ে বড় জনসমাগম হতে চলেছে। খোমেনির শোক ও দাফন অনুষ্ঠানে প্রায় ১ কোটি মানুষ অংশ নিয়েছিলেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা এর প্রধান পেইমান জেভেলি বলেছেন, শহীদ ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইদ আলী খামেনির বিদায় অনুষ্ঠানই মহান খামেনি যুগের সূচনা হিসেবে ইতিহাসে চিহ্নিত হবে। তার ভাষায় এই শোকানুষ্ঠান শুধু একজন নেতার বিদায় নয়, বরং ইসলামী প্রজাতন্ত্রের আদর্শিক ধারাবাহিকতা ও জাতীয় ঐক্যের প্রতীক। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত হামলায় আয়াতুল্লাহ খামেনি শহীদ হন। ওই হামলার মাধ্যমে শুরু হওয়া ৪০ দিনের যুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনীর পাল্টা প্রতিরোধের মুখে আগ্রাসন শেষ পর্যন্ত বন্ধ করতে বাধ্য হয় প্রতিপক্ষ। তার শাহাদাতের পর ইরান ও প্রতিরোধ অক্ষের সমর্থকদের মধ্যে ব্যাপক শোকের সৃষ্টি হয় এবং লাখো মানুষ তাকে শ্রদ্ধা জানান। আগামী ৬ জুলাই তেহরানে প্রধান জানাজা ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর ৭ জুলাই কোমে এবং ইরাকের ধর্মীয় আলেম, গোত্রীয় নেতা ও সাধারণ মানুষের অনুরোধে ৮ জুলাই পবিত্র নাজাফ ও কারবালায়ও শোকানুষ্ঠানের আয়োজন করা হবে। শনিবার সকালে জেবেলি জানান, অনুষ্ঠানটি সম্প্রচারের জন্য ২ ডজনের বেশি স্যাটেলাইট নিউজ গ্যাদারিং ইউনিট এবং ৩০টিরও বেশি মোবাইল সম্প্রচার ইউনিট মোতায়েন করা হয়েছে, যেগুলোর প্রতিটিতে ৬ থেকে ১২টি ক্যামেরা রয়েছে। তিনি বলেন, আইআরআইবির সংবাদকর্মীরা পূর্ণ প্রস্তুতি নিয়ে কাজ করছেন এবং অনুষ্ঠানটি সার্বক্ষণিক সরাসরি সম্প্রচার করা হবে। IRINN2 চ্যানেল স্থলভিত্তিক ও স্যাটেলাইট উভয় মাধ্যমে ফুল এইচডি সম্প্রচার নিশ্চিত করছে। এছাড়া আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও বিভিন্ন দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমের বিপুল সংখ্যক সাংবাদিক ও কন্টেন্ট নির্মাতা IRIB ওয়ার্ল্ড সার্ভিসের সহযোগিতায় অনুষ্ঠানটি কভার করতে ইরানে অবস্থান করছেন। জেবেলের দাবি, এই বিদায় অনুষ্ঠান বিশ্বজুড়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে এবং এর মাধ্যমে আন্তর্জাতিক মহল উপলব্ধি করবে যে ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাজনৈতিক কাঠামোকে কোনোভাবেই দুর্বল করা সম্ভব নয়। ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ সাইদ আলী খামেনির শেষকৃত্য অনুষ্ঠান সাম্প্রতিক দশকগুলোর মধ্যে ইরানে অনুষ্ঠিত অন্যতম বৃহৎ আন্তর্জাতিক কূটনৈতিক সমাবেশে পরিণত হয়। তেহরানে আয়োজিত এই অনুষ্ঠানে এশিয়া, আফ্রিকা, ইউরোপ, লাতিন আমেরিকা এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, পার্লামেন্ট স্পিকার, পররাষ্ট্রমন্ত্রী, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, ধর্মীয় ব্যক্তিত্ব এবং প্রতিরোধ আন্দোলনের প্রতিনিধিরা। এশিয়া থেকে সর্বাধিক প্রতিনিধি দল অংশ নেয়। ইরাকের প্রতিনিধি দলে ছিলেন কুর্দিস্তান অঞ্চলের প্রেসিডেন্ট নেচিরভান বারজানি, পার্লামেন্ট স্পিকার মাহমুদ আল মাশহাদানি, পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের প্রতিনিধি সহ শীর্ষ কর্মকর্তারা। সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী, ওমানের স্টেট কাউন্সিলের চেয়ারম্যান, কাতারের পার্লামেন্ট স্পিকার, লেবাননের প্রতিরক্ষা মন্ত্রী হিজবুল্লাহ এবং আমাল আন্দোলনের প্রতিনিধিরা, ইয়েমেনের ভাইস প্রেসিডেন্ট, হামাস ও ইসলামিক জিহাদের নেতারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির এবং উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলও অংশ নেন। এছাড়া
চীন, ভারত, আফগানিস্তান, তাজিকিস্তান, আর্মেনিয়া, তুরস্ক, তুর্কমেনিস্তান, আজারবাইজান, কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মালয়েশিয়া, মিয়ানমার, দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। আফ্রিকা থেকে মিশর, দক্ষিণ আফ্রিকা, বুর্কিনা ফাসো, কঙ্গো, নামিবিয়া, তানজানিয়া, তিউনিসিয়া, নাইজেরিয়া এবং সেনেগাল প্রতিনিধি দল পাঠায়। ইউরোপ থেকে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপচেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত হিসেবে অংশ নেন। এছাড়া বেলারুশ, সার্বিয়া, বুলগেরিয়া ও জার্মানির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। লাতিন আমেরিকা থেকে কিউবা ও নিকারাগুয়া প্রতিনিধি দল পাঠায়। আন্তর্জাতিক সংস্থার মধ্যে সাংহাই সহযোগিতা সংস্থা, ইসলামী সহযোগিতা সংস্থা D8 এবং ইকোনমিক কোঅপারেশন অর্গানাইজেশনের মহাসচিব বা শীর্ষ প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। শহীদ নেতা সাইদ আলী খামেনির স্মরণ অনুষ্ঠানে বিভিন্ন দেশের অংশগ্রহণ নিরুৎসাহিত করতে সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালিয়েছে বলে দাবি করেছে ইরানের তাসনিম নিউজ এজেন্সি। প্রতিবেদনে বলা হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন দূতাবাসগুলোকে স্বাগতিক দেশের কর্মকর্তাদের অনুষ্ঠানে না যাওয়ার জন্য রাজি করাতে নির্দেশ দেন। পাশাপাশি জানানো হয়, এসব অনুষ্ঠানে অংশগ্রহণকে ওয়াশিংটন অবন্ধুসুলভ পদক্ষেপ হিসেবে বিবেচনা করবে। তাসনিমের দাবি অনুযায়ী মার্কিন চাপের কারণে অন্তত 13টি দেশ তাদের প্রতিনিধি দল প্রত্যাহার করেছে বা অংশগ্রহণের মাত্রা কমিয়েছে। এদিকে ইরানে শহীদ সাইদ আলী খামেনির স্মরণে সপ্তাহব্যাপী শোক ও শেষ বিদায়ের কর্মসূচি শুরু হয়েছে। তেহরান সহ ইরান ও ইরাকের 5টি শহরে লাখো লাখো মানুষের অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে। দেশটির কর্মকর্তারা এই আয়োজনকে জাতীয় ঐক্য, রাজনৈতিক ধারাবাহিকতা এবং প্রতিরোধের প্রতীক হিসেবে তুলে ধরছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN-ও মন্তব্য করেছে, এই বিশাল আয়োজনের মাধ্যমে ইরান বিশ্বকে জানাতে চাইছে যে যুদ্ধ ও সংকটের পর রাষ্ট্রটি টিকে রয়েছে এবং তার নেতৃত্বকে প্রতিরোধের প্রতীকে পরিণত করছে। তেহরানের গ্র্যান্ড মুসাল্লায় খামেনির মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়েছে। এতে ইরানের শীর্ষ রাষ্ট্রনেতা, সামরিক কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধি এবং লেবানন, ইরাক, আফগানিস্তান সহ বিভিন্ন দেশের প্রতিনিধি দল অংশ নিয়েছে। অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ও লজিস্টিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তেহরানে বিমান চলাচলে সাময়িক বিধিনিষেধ, যান চলাচল নিয়ন্ত্রণ, শত শত পার্কিং এলাকা, জরুরি চিকিৎসা সেবা, অস্থায়ী আবাসন এবং স্বেচ্ছাসেবকদের মাধ্যমে খাদ্য বিতরণের ব্যবস্থা করা হয়েছে। শোকযাত্রার একটি অংশ ইরাকের নাজাফ ও কারবালাতেও অনুষ্ঠিত হবে, যা খামেনির আঞ্চলিক ধর্মীয় ও রাজনৈতিক প্রভাবের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গাজা যুদ্ধ শুরুর পর থেকে দেশটির সামরিক ও নিরাপত্তা বাহিনীর প্রায় 26,200 সদস্য চিকিৎসা নিয়েছেন। যুদ্ধের 1000 দিন পূর্তিতে প্রকাশিত এই তথ্য অনুযায়ী চিকিৎসাধীনদের মধ্যে প্রায় 65% মানসিক সমস্যায় ভুগছেন, যার মধ্যে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার উল্লেখযোগ্য। মন্ত্রণালয়ের পুনর্বাসন বিভাগের তথ্য অনুযায়ী প্রায় 17,000 সদস্য মানসিক সমস্যার চিকিৎসা নিচ্ছেন, আর 7,700 জন শারীরিক আঘাতের কারণে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে 97 জনের অঙ্গচ্ছেদ করতে হয়েছে। আহতদের মধ্যে 62% রিজার্ভ সেনা, 21% বাধ্যতামূলক সামরিক সেবায় নিয়োজিত সদস্য, 10% পুলিশ কর্মকর্তা এবং 7% পেশাদার সামরিক সদস্য। মন্ত্রণালয় আরও জানায়, চিকিৎসাধীনদের 92% পুরুষ। বয়সভিত্তিক হিসেবে প্রায় 48% বয়স 30 বছরের নিচে, 30% বয়স 30 থেকে 39 বছরের মধ্যে এবং 22% বয়স 40 বছরের বেশি। তবে ইসরায়েলের সরকারি হতাহতের পরিসংখ্যান কঠোর সামরিক সেন্সরশিপের আওতায় থাকায় প্রকাশিত তথ্যের যথার্থতা নিয়ে পর্যবেক্ষকদের মধ্যে প্রশ্ন রয়েছে। অনেক বিশ্লেষকের ধারণা, প্রকৃত আহত ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত সদস্যদের সংখ্যা প্রকাশিত পরিসংখ্যানের চেয়ে বেশি হতে পারে। প্রতিরক্ষা মন্ত্রণালয় পূর্বাভাস দিয়েছে, 2026 সালের শেষ নাগাদ তাদের পুনর্বাসন বিভাগের আওতায় চিকিৎসা গ্রহণকারী সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য সংখ্যা 90,000 ছাড়িয়ে যাবে এবং 2028 সালের মধ্যে তা প্রায় 1 লাখে পৌঁছাতে পারে। এর মধ্যে প্রায় 50,000 সদস্য মানবিক আঘাতজনিত সমস্যার চিকিৎসা নেবেন বলে ধারণা করা হচ্ছে। এই পরিসংখ্যান দীর্ঘস্থায়ী যুদ্ধের কারণে ইসরায়েলি সামরিক বাহিনীর ওপর সৃষ্ট শারীরিক ও মানসিক চাপের ব্যাপকতা তুলে ধরেছে।
ইয়েমেনের রাজধানী সানায় শুক্রবার হাজারো মানুষ সমবেত হয়ে একটি বিশাল গণসমাবেশে অংশ নেন। সমাবেশে তারা সানা আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর আরোপিত দীর্ঘ ১১ বছরের অবরোধ ভাঙতে মানবিক উদ্যোগ নেওয়ার জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর সাম্প্রতিক পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়ে অংশগ্রহণকারীরা বলেন, অবরোধ ভাঙার এই উদ্যোগ দেশটির সার্বভৌম অধিকার পুনরুদ্ধারের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। সমাবেশে উপস্থিত জনতা ফিলিস্তিন ও গাজার প্রতি সংহতি জানিয়ে স্লোগান দেন এবং আনসারুল্লাহ নেতা সাইয়েদ আব্দুল মালিক আল হুথির নির্দেশনা বাস্তবায়নে প্রস্তুত থাকার ঘোষণা দেন। অংশগ্রহণকারীরা অসুস্থ, আহত ও আটকে পড়া সাধারণ নাগরিকদের নিরাপদে স্থানান্তরের জন্য ইরানের মানবিক ভূমিকার প্রশংসা করেন এবং এটিকে ইসলামী ভ্রাতৃত্ব ও প্রতিরোধ অক্ষের পারস্পরিক সহযোগিতার প্রতীক হিসেবে উল্লেখ করেন। ইয়েমেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্দুল ওয়াহিদ আবু রাস বলেন, শুক্রবার ইয়েমেনের আকাশে দুটি ভিন্ন দৃশ্য দেখা গেছে। একদিকে ছিল ২ শতাধিক অসুস্থ ও আহত যাত্রী, মানবিক সহায়তার প্রয়োজন থাকা মানুষ এবং সরকারি প্রতিনিধি দল বহনকারী একটি বেসামরিক বিমান। অন্যদিকে ছিল বোমা ও ক্ষেপণাস্ত্র বহনকারী যুদ্ধ বিমান, যেগুলোর উদ্দেশ্য ছিল ইয়েমেনের জনগণ ও অবকাঠামোর ওপর হামলা চালানো। তার ভাষ্য অনুযায়ী এই ঘটনায় ইয়েমেনের দৃঢ়তা, সামরিক সক্ষমতা এবং উচ্চ পর্যায়ের প্রস্তুতির প্রমাণ, যা দেশের অধিকার পুনরুদ্ধারের নতুন অধ্যায়ের সূচনা করেছে। এর আগে শুক্রবার ভোরে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি দাবি করেন, স্থানীয় সময় সকাল ৫টা ২০ মিনিটে সৌদি আরব নেতৃত্বাধীন জোটের একাধিক যুদ্ধ বিমান ইয়েমেনের আকাশ সীমা লঙ্ঘন করে একটি ইরানি বেসামরিক বিমানকে সানা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণে বাধা দেওয়ার চেষ্টা করে। তবে ইয়েমেনি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পরিস্থিতি মোকাবেলা করে এবং বিমানটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয় বলে সংশ্লিষ্ট পক্ষের দাবি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বি রিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।